ইলেকশনের নামে একটা প্রহসন খেলে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই, যেখানে আওয়ামী লীগের ভোট 53%, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে আর বাংলাদেশের 50 ভাগের অধিক ভোটারকে বঞ্চিত করে নির্বাচন করলে সেই নির্বাচন কখনো বৈধ হতে পারে না। অবৈধ সরকারের হাতে নির্বাচন অবৈধই থেকে যায়। আজকে দুর্ভাগ্য, বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, তার নির্বাচন নামে যে খেলা, যে সরকার এসছে তার উপর দেশের মানুষ কোনো আস্থা বিশ্বাস রাখতে পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে, আওয়ামী লীগই পারে বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা দিতে, উন্নতি দিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিতে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন, এই নির্বাচন একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী অধীনে নির্বাচন, যে নির্বাচনে ভোট কারচুপি মানে একেবারে প্রকাশ্যভাবে, যেদিন নির্বাচন তার আগের দিন সন্ধ্যা থেকেই সিল মারা, বাক্স ভরা, ব্যালটে ভরে ফেলেছিল, সেই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সম্পূর্ণ অবৈধ সরকারের হাতে। অবৈধ নির্বাচন, আমি জানি না এরা দেশকে কতটুকু কি দিতে পারবে, যেখানে একটা বিশাল জনগোষ্ঠী বঞ্চিত থাকলো তার ভোটের অধিকার থেকে, তার রাষ্ট্রীয় অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে। তো সেই দেশ সামনে কিভাবে এগিয়ে যাবে সেটাই এখন চিন্তার বিষয়। তো আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ দারিদ্র্য বিমোচন করেছে, আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, শান্তি নিরাপত্তা দিয়েছে, এটাই কি আমাদের অপরাধ ছিল? সেটাই আমার প্রশ্ন। ইলেকশনের নামে একটা প্রহসন খেলে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে নাই, যেখানে আওয়ামী লীগের ভোট 53%, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে আর বাংলাদেশের 50 ভাগের অধিক ভোটারকে বঞ্চিত করে নির্বাচন করলে সেই নির্বাচন কখনো বৈধ হতে পারে না। অবৈধ সরকারের হাতে নির্বাচন অবৈধই থেকে যায়। আজকে দুর্ভাগ্য, বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, তার নির্বাচন নামে যে খেলা, যে সরকার এসছে তার উপর দেশের মানুষ কোনো আস্থা বিশ্বাস রাখতে পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, আওয়ামী লীগই পারে দেশকে উন্নত করতে, আওয়ামী লীগই পারে বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা দিতে, উন্নতি দিতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিতে। তিল তিল করে 15টা বছর যে দেশটাকে গড়ে তুলেছিলাম, মাত্র 1 বছরের মধ্যে সেই দেশ ধ্বংস। তবে আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের জনগণের প্রতি আমার আস্থা বিশ্বাস আছে, কারণ এত অপবাদ, এত বদনাম করা সত্ত্বেও যখনই নির্বাচন এসেছে এবং যখনই সার্ভে করেছে দেখা গেছে আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগ 53% ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে। এত অপবাদ, এত কিছুর পরেও, নির্যাতনের পরেও, কারণ মানুষ আওয়ামী লীগকেই চায়, আওয়ামী লীগের উপরই তাদের আস্থা, এবং বাংলাদেশের মানুষ জানে যে একমাত্র আওয়ামী লীগই পারবে তাদের জীবন মান উন্নত করতে। আমাদের সকল অর্জিত অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বাংলাদেশ যখন এত বেশি মানে সমৃদ্ধশালী ছিল, আজকে সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেল। আমার শুধু এটাই দুঃখ লাগে যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই লাখো শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমার ভাষা শহীদ, যাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, আজকে তাদের অবদান সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। আজকের বাংলাদেশ এখন অন্যের কাছে করুণা ভিক্ষা করার দেশ হয়ে গেছে। এই দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেল সে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যার ক্ষমতা আরোহণ, ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর নির্বাচনে আজকে যারা এসেছেন তাদের হাতেও আমরা দেখেছি অতীতে জঙ্গি বাহিনীর সৃষ্টি, গ্রেনেড হামলা, বোমা হামলা, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন, এই তো ছিল আমাদের ইতিহাস। কিন্তু এই বদনাম থেকে আমরা বাংলাদেশকে শান্তির দেশে উন্নীত করেছিলাম। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, এই নীতি আমরা অনুসরণ করেছিলাম। আজকে সবকিছুই শেষ হয়ে গেছে। তবে আমি দেশের মানুষ আপনাদের বলবো, আপনাদের সাহস আছে, শক্তি আছে। আমাদের অগণিত নেতা কর্মীকে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে। আজকে ছাত্র, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী কেউই রেহাই পায়নি। এইরকম অবস্থা তো আমরা কখনো চাই। আজকে আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করি, 23 লক্ষ কোটি টাকার যে ঋণ নিল, বাংলাদেশের মানুষের জন্য কোন কাজটা করেছে, কি দিয়েছে, এই টাকা কোথায় গেল?
এই ঋণের বোঝা তো বাংলাদেশের মানুষকে বয়ে নিয়ে বেড়াতে হবে। এই ঋণ তো বাংলাদেশ, এই মুহূর্তে যে শিশুটি জন্ম নেবে তার ঘাড়েও এই ঋণের বোঝা চাপালো ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে বাংলাদেশের মানুষের কি দুরবস্থা। এই সিলেট, এখানে আন্তর্জাতিক বিমানবন্দর আমি করে দিয়েছি। সিলেটের প্রকৃতি এবং পরিবেশ যাতে সংরক্ষণ করা হয়, হাওরগুলির উন্নয়ন করা, সিলেট বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চল সিলেট বিভাগে করে দিয়েছি। রাস্তাঘাট, ঢাকা থেকে সিলেট পর্যন্ত রাস্তা, রেল সেতু, মানে সড়ক, নৌপথ, বিমানপথ, রেলপথ, প্রত্যেকটা উন্নতি করে দিয়ে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নতি করে দিয়েছি আমি। এবং সিলেট থেকে সরাসরি বিমানে লন্ডন যেতে পারে সে ব্যবস্থা আমারই করে দেওয়া। জনগণের মঙ্গল চেয়ে আমি কাজ করেছি। আজকে যারা পরিবেশ নিয়ে এত কথা বলে আমাদের বিরুদ্ধে শুধু মামলাই করতো, যে কাজ করতে চায় একটা মামলা, যে সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে সে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করে, যিনি বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ দাঁড়িয়ে হাত তালি দিয়ে হেসেছিলেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এক জঙ্গি নেতা, তারই একজন উপদেষ্টা, যিনি পরিবেশ নিয়ে অনেক আন্দোলন, ক্ষমতায় যাওয়ার পর তার পরিবেশের চেতনাটা কোথায়, এমনই পরিবেশের চেতনা যে সিলেটের পাথর সব খেয়ে ফেললেন। প্রথম চোটে এসে পাথরগুলি খেয়ে ফেললেন, বালুটা খেয়ে ফেললেন। এখন আর তার পরিবেশ সম্পর্কে কোনো চিন্তাই নাই। কিন্তু আমরা একটা উন্নয়নের কাজ করতে গেলেই সেখানে এসে নাক গলানো, একটা মামলা দেওয়া। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস তো আপনারা জানেন না, মামলাগুলি দিত ঠিকই, কিন্তু কোনো মামলার আর রায় বেরোতো না, কারণ নেগোসিয়েশন করে মোটা টাকা ঘুষ নিয়ে বসে থাকতো। এটা হচ্ছে বাস্তবতা। আজকে দুর্নীতিটা নীতি হয়ে গেছে। আমরা নাকি অনেক দুর্নীতি করেছি, হাজার হাজার কোটি টাকা নাকি আমি নাকি পাচার করে দিয়েছি। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, একটা টাকাও দুর্নীতি বের করতে পেরেছে? কত টাকা পাচার করেছি একটা টাকারও খবর দিতে পেরেছে? পারেনি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার উপদেষ্টা, তাদের অনেকেরই খবর আমাদের কাছে আছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে, আমি থাকতে আমাদের ঋণ ছিল মাত্র 2 লক্ষ কোটি টাকা। আমরা তো সেই কর্ণফুলী টানেল করেছি, মেট্রো রেল করেছি, এক্সপ্রেসওয়ে করেছি, সারা বাংলাদেশ ব্যাপী প্রাইমারি স্কুল সমস্ত বহুতলীয় ভবন করে দিয়েছি, কলেজ করে দিয়েছি, নতুন প্ল্যানেটোরিয়াম রাজশাহী এবং বিভিন্ন জায়গায় করে দিয়েছি, মেডিকেল কলেজ করেছি, বিভিন্ন ইনস্টিটিউট করেছি, মানুষকে খাদ্য দিয়েছি, খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছি, বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। কোনটা না করেছি? বিনা পয়সায় বই, বৃত্তি দেওয়া, গবেষণা, সবকিছু তো আমরা সফলভাবে করতে পেরেছি। দেশটাকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। আমাদের জিডিপি এভারেজ 6% উপরে, 6.4। 2023 সালে আমি 7.24 জিডিপি আমরা উন্নতি করতে পেরেছি। আমাদের মাথা পিছু আয় কোভিড এর আগে আমি 2824 মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। কোভিড এর কারণে কিছু কমে যায়, তাও 2794 মার্কিন ডলার আমাদের মাথা পিছু আয়। এখন মানুষের কি অবস্থা? আওয়ামী লীগ আমলে একজন কৃষি শ্রমিক বা একজন দিনমজুর, একজন রিক্সাওয়ালা, সে যে টাকাটা কামাই করতে পারতো দিনে, তা দিয়ে তার 3 বেলার খাবার সাথে আমিষ, সেটা হচ্ছে করতে পারতো, আরো টাকা তার কাছে থাকতো। এখন তার কি দুরবস্থা, একবেলা খাবার জোটাতে পারে না। প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি, তার আয় রোজগার কমে গেছে। হাজার হাজার যুব সমাজ চাকরি পাচ্ছে না। বেসরকারি ব্যাংক, বেসরকারি খাত, সবকিছু আমি উন্মুক্ত করে দিয়েছিলাম, যেটা জাতির পিতার নির্দেশ ছিল। কারণ স্বাধীনতার পরপর সমস্ত পরিত্যক্ত মিল, কলকারখানা শুরু করে ব্যাংক, বিমা সবই পরিত্যক্ত অবস্থায় ছিল। সেগুলিকে তিনি নিয়ে উন্নত করে দিয়ে তারপর এগুলি ব্যক্তি মালিকানায়, যাতে যার যার সম্পদ সে যার হাতে পায়, সেই অর্ডারটা জাতির পিতা দিয়ে গিয়েছিলেন, যেটা পরবর্তীতে কার্যকর হয়।
বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার সব ব্যবস্থা তিনি করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশটাকে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছি। আজকে আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করি, 23 লক্ষ কোটি টাকার যে ঋণ নিল, বাংলাদেশের মানুষের জন্য কোন কাজটা করেছে, কি দিয়েছে? এই টাকা কোথায় গেল? এই ঋণের বোঝা তো বাংলাদেশের মানুষকে বয়ে নিয়ে বেড়াতে হবে। এই ঋণ তো বাংলাদেশ, এই মুহূর্তে যে শিশুটি জন্ম নেবে তার ঘাড়েও এই ঋণের বোঝা চাপালো ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু টাকা দিয়ে করলোটা কি? আমার করা আওয়ামী লীগ শুরু করেছে কাজ, হয়তো 2-একটা ব্রিজ বা সন্দ্বীপে যাওয়ার ফেরি, এরকম যা কিছু সেগুলো উদ্বোধন করে, হ্যাঁ সেটাও বলার চেষ্টা করছে ওগুলি উনি করেছেন। এখনো তো মেট্রো রেল করেছি, এবং সামনে তো আরো 5টা মেট্রো রেল ঢাকা শহরে, কিছু আন্ডারগ্রাউন্ড যাবে, কিছু উপর দিয়ে যাবে, সেগুলি সমস্ত প্রোগ্রাম আমাদের করে দেওয়া। আমরা নাকি মেগা প্রজেক্ট করে 16 বছর ধরে নাকি শুধু মেগা দুর্নীতি করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটা দুর্নীতির খবর বের হোক। আজকে যারা বক্তৃতা বলে তারাই বলুক কোথায় দুর্নীতি। কিন্তু আজকে তারেক জিয়া বলেন তার দুর্নীতির খবর আমাদের বের করতে হয়নি, আমেরিকার FBI বের করেছিল। কোকো, তারেক, খালেদা জিয়া তারা যে ঘুষ খেয়েছে, টাকা খেয়েছে, টাকা পাচার করছে, এবং এমনকি কোকোর পাচার করা টাকাও আমরা কিছু ফেরতও এনেছি। অনেক নেতাদের টাকা বিদেশে আছে, সেটাও আনার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের বিরুদ্ধে তো 2001-এ বিএনপি এসে তদন্ত করলো, আমি, রেহানা, জয়, পুতুল, সবার জন্য, ববি, টুলিপ, সবার বিরুদ্ধে। ওয়ার্ল্ড ব্যাংক যখন ইউনূস তার ওই এমডির পদ হারালো নিজেই মামলা করে দিয়ে, তখন তারই প্ররোচনায় সেখানে হিলারি ক্লিন্টন ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করলো। সে সময় আমাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হলো, পেয়েছিল কিছু। কানাডা ফেডারেল কোর্টে মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক, আমরা দুর্নীতি করেছি সেই জন্য আমার সরকার। রায়টা কি ছিল? ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত অভিযোগ ভুয়া, মিথ্যা। তা আমরা তো পরীক্ষা বারবার দিচ্ছি। কিন্তু আমি জিজ্ঞেস করো সবাই, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে তার উপদেষ্টারা এবং তার সমন্বয়ক যারা, তারা, অথবা তার উপদেষ্টা ছাড়াও বাকি যাদের যে হায়ার করে নিয়ে এসছে, কেউ সংবিধান সংশোধন করে, কেউ এটা করে ওটা করে, নানা কাজ, প্রত্যেকের একটা খবর নেওয়া হোক, প্রত্যেকের তদন্ত করা হোক, বা বিএনপি নেতা তাদেরও তদন্ত করা হোক, কার কি আছে বের করুক খুঁজে। আজকে দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়ে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মাটিও বিক্রি করতেছে, সাগরও বিক্রি করছে, সবই বেচে দিচ্ছে। দেশ যদি বিক্রি করতে চাইতাম ক্ষমতায় থাকতে পারতাম, কিন্তু যে দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, সেই শহীদের রক্তের সাথে তো আমি বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ হবে শান্তির দেশ, উন্নত দেশ, এবং বাংলাদেশ হবে সারা বিশ্বে একটা বিশ্ব হিসেবে গড়ে উঠবে, উন্নয়নের রোল মডেল হিসেবে। ইনশাল্লাহ আবার আমরা দিন ফিরে পাবো, আমি বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যায় না। যে সংগঠন ক্ষমতায় থাকা অবস্থায় 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করলো, শহীদ মিনার গড়ে তুললো, আজকে তারাই যেতে পারবে না। এর থেকে দুঃখের আর কি হতে পারে? তবে এই অন্ধকার কেটে যাবে, আবার বাংলাদেশের মানুষ সগৌরবে ফিরে আসবে, এই বিশ্বাস আমার আছে। এই রমজান মাস সবাইকে আমি রমজানের মোবারকবাদ জানাচ্ছি এবং ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। ইনশাল্লাহ দিন ফিরে আসবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।